প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রথম লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 40 থেকে 43তম পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। দেখো, ষষ্ঠ অধ্যায়ের নাম হলো পদার্থ। কি নাম? পদার্থ। ঠিক আছে। তো আসলে পদার্থ বিষয়টা কি, তাই না? বেসিক্যালি আমরা পদার্থ নিয়েই এই অধ্যায়টাতে আলোচনা করব। পদার্থ কি, তার আকার কি, হ্যাঁ, আকৃতি কেমন, মানে এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তরভাবে না হলেও মানে যতটুকু আছে তোমাদের এই অধ্যায় ঠিক ততটুকু সুন্দরভাবে গুছিয়ে আলোচনা করার চেষ্টা করা হবে। তো এখন ধরো, আমাদের চারপাশে নানা বস্তু রয়েছে। আমরা যখন চারপাশে তাকাই তখন অনেক ধরনের বস্তুই কিন্তু আমরা দেখতে পাই। যেমন তোমার পড়ার টেবিলে কি পাওয়া যায়? বই, খাতা, তোমার পড়ার টেবিলের একটি চেয়ার, তোমার পড়ার টেবিল, হ্যাঁ, তোমার শরীরে পরা পোশাক, তুমি যখন রাস্তায় বের হও ধূলিকণা, রাস্তায় যখন বের হও তখন দেখো গাছপালা, এবং তুমি যদি পাহাড় এলাকায় ঘুরতে যাও তখন পাহাড় দেখো। তাহলে আমাদের চারপাশে আছে বই, খাতা, চেয়ার, টেবিল, জামা কাপড়, ধূলিকণা, গাছপালা, পাহাড় ইত্যাদি। সকল বস্তুই পদার্থ দিয়ে গঠিত। সকল বস্তু কি দিয়ে গঠিত? পদার্থ দিয়ে। এক, পদার্থের বৈশিষ্ট্য দেখো। পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, যেমন ওজন, আয়তন, আকার, আকৃতি। তাহলে ভালো করে দেখো, পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে। পদার্থের ওজন আছে, পদার্থের আয়তন আছে, পদার্থের আকার আছে, এবং পদার্থের আকৃতি আছে। ঠিক আছে, তাহলে পদার্থের এই বৈশিষ্ট্য মুখস্থ করে ফেলতে হবে। তো এরপরে দেখো, এখানে আছে যে পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কি। পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কি, এখানে প্রশ্ন করছে। ঠিক আছে, তো পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো আসলে কি হতে পারে? পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো হতে পারে, আমরা একটু লিখতে পারি এখানে, যে আসলে প্রত্যেক পদার্থই স্থান বা জায়গা দখল করে। তাহলে আমরা এখানে লিখতে পারি উত্তর হিসেবে যে এক, প্রত্যেক পদার্থই প্রত্যেক পদার্থই স্থান বা জায়গা দখল করে। জায়গা দখল করে। জায়গা দখল করে, তাই না? তাহলে 2 নম্বর আমরা লিখতে পারি কি? আমরা 2 নম্বর লিখতে পারি যে প্রত্যেক পদার্থেরই ওজন আছে। তাহলে প্রত্যেক পদার্থেরই ওজন আছে। ওজন, সরি, প্রত্যেক পদার্থ হবে, এখানে ওজন লিখে ফেলছি। পদার্থেরই ওজন আছে। ওজন আছে, প্রত্যেক পদার্থেরই ওজন আছে। তাহলে সাধারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে 1 নম্বর হলো প্রত্যেক পদার্থই স্থান বা জায়গা দখল করে। 2 নম্বর, প্রত্যেক পদার্থেরই ওজন আছে। ক্লিয়ার? তো এরপরে দেখো, আমাদের এখানে 1 দিয়ে আয়তন দিয়ে রাখছে। এখন এখানে বলছে পদার্থের প্রথম ভাগ। এখানে আমরা একটা গ্লাস দেখতে পাচ্ছি। দেখো, গ্লাসের একদম নিচ থেকে, যেখান থেকে একদম এখান থেকে একদম এই যে পর্যন্ত পানি দিয়ে কিন্তু ভর্তি, এবং এই যে এখানে তুমি যে একটা কি কালার, এটা কিছুটা বাদামি সম্ভবত, এটা বাদাম কালার কি এটা? যাই হোক, এই যে তুমি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় রাবার ব্যান্ড।
মানে ওই যে রাবার ব্যান্ড হয় আসলে হলুদ কালার, তাই না? কেমন যেন একটা হলুদ কালার হয়। রাবার, রাবার মানে বুঝো না, ওই যে তোমরা অনেক সময় দেখো না টাকা টাকা মানে পেঁচিয়ে রাখে, বা কোনো কাগজ ধরো তোমার পরীক্ষার সময় দেখবা তোমার স্যার বা ম্যামরা দেখবা ওই রাবার দিয়ে তোমার ওই পরীক্ষার যে কাগজ মানে খাতাটা, এই খাতাটা কিন্তু পেঁচিয়ে রাখে, ওইটাই হলো রাবার ব্যান্ড, ওইটাই হলো এটা, ঠিক আছে? তো এখান থেকে এ পর্যন্ত পানি দিয়ে পূর্ণ করে এখানে রাবার ব্যান্ড কিন্তু ইয়ে করে দিয়েছে, কি করে দিয়েছে, মানে লাগাই দিছে। তাহলে এখানে কি করতে হবে দেখো, এখানে বলছে পানি সহ একটি পরিষ্কার গ্লাস, রাবার ব্যান্ড এবং কয়েকটি পাথরের টুকরা নেই। তার মানে কি পানি সহ একটি পরিষ্কার গ্লাস এবং রাবারের টুকরা নেই। 2 নম্বর, নিচের ছকে দেখানোর মতো খাতায় একটি ছক তৈরি করে। এখানে দেখো ছকে দিছে গ্লাসে পানির উপরিতল, গ্লাসে পানির উপরিতল, ঠিক আছে? তো এখানে 1 নম্বরে দিছে যে পানিতে পাথরের টুকরা দেওয়ার পূর্বে কি অবস্থা হয়, 2 নম্বর পাথরের টুকরা দেওয়ার পরে কি অবস্থা, এবং 3 নম্বর পাথরের টুকরা সরিয়ে নেওয়ার পরে কি অবস্থা হয়। তাহলে আমরা একটু পড়বো, পড়ে নিচে একটু পর্যবেক্ষণ করে তারপরে আমি এই ছকটা পূরণ করার চেষ্টা করব। 3 নম্বরে বলছে রাবার ব্যান্ডের সাহায্যে গ্লাসে পানির উপরিতল চিহ্নিত করি এবং প্রথম কলামে ছবিটি আঁকি। 4 নম্বর, যে গ্লাসের পানিতে পাথরের টুকরা দিই, গ্লাসের পানিতে পাথরের টুকরা দিই। 5 নম্বর, ছকের দ্বিতীয় কলামে পানির ওপর নতুন উপরিতল চিহ্নিত করে ছবিটি আঁকি। 6 নম্বরে বলছে পানিতে দেওয়া বস্তুটি সরিয়ে নিয়ে এবং উপরিতলে পরিবর্তন লক্ষ্য করি। 7 নম্বরে তৃতীয় কলামে পানির পরিবর্তন কি করি, চিহ্নিত করি। ওকে, তাহলে পানিতে টুকরা দিই, দেখো পানিতে টুকরা দিই এবং পানি থেকে টুকরা সরিয়ে নিই। তাহলে আমরা একটু নিচে পড়বো, নিচে পড়লে আমরা এখানে আসব, নিচে আমরা পড়লে বুঝতে পারবো খুব সুন্দর করে। তো দেখো এখানে বলছে যে পর্যবেক্ষণ থেকে আমরা বিষয়গুলো চিন্তা করি। 1 নম্বর, পানিতে কোনো বস্তু দেওয়া হলে পানির উপরিতলে কি পরিবর্তন হবে। 2 নম্বর, বস্তুটি সরিয়ে নেওয়া হলে পানির উপরিতলে কি পরিবর্তন হবে। 3 নম্বর, ফলাফল থেকে পদার্থের কোন বৈশিষ্ট্য আমরা অনুমান করতে পারি। তো দেখো এখানে ফলাফল, পাথরের টুকরা দেওয়ার পূর্বে এই যে পানিটা, পানির উপরিতল কিন্তু এই যে দেখো স্বাভাবিক, দেখো কোথায় আছে, এই রাবার ব্যান্ডের কিন্তু উপর পর্যন্ত আছে, মানে রাবার ব্যান্ডের নিচ পর্যন্ত, মানে পানির এই যে দেখো পানির আছে হলে যে এখান থেকে এই পর্যন্ত, ভালো করে দেখবা, মানে এটা পাথরটি দেওয়ার পূর্বে বা আগে, এটা পাথরটি দেওয়ার পূর্বে বা আগে। এরপরে পাথরের টুকরো দেওয়ার পরে দেখো পাথরের টুকরো যখন এই যে দিয়ে ফেলছে, তখন এই পানির উপরিতলটা দেখো এই রাবার ব্যান্ডটা ভেদ করে উপরে উঠে গেছে। ভালো করে দেখবা, এই যে রাবার ব্যান্ড এই যে এখানে, এই যে এখানে কিন্তু পানির এই যে দেখো পানির উপরিতলটা এই যে দেখো এই যে এখানে চলে আসছে। কথা বুঝতে পেরেছো? পাথর দেওয়ার পরে এরপরে যখন আবার পাথরটা সরিয়ে নেওয়া হলো, পাথরটা যখন সরিয়ে নেওয়া হলো দেখো পানির উপরিতলে, এই যে পাথরটা সরিয়ে নেওয়া হলো, তখন পানির উপরিতল ঠিক এই আগের মতো মানে বা আগের জায়গায় চলে গেছে, যেটা আমাদের প্রথম চিত্রে কিন্তু দেখানো হয়েছে। তার মানে পাথর দেওয়ার পূর্বে স্বাভাবিক, পাথর দেওয়ার পরে পানির উপরিতলটা বেড়ে গেছে বা এই রাবার ব্যান্ডের উপরে উঠে গেছে। 3 নম্বর হলো এই পাথরের টুকরা সরিয়ে নেওয়ার পরে এইটা পূর্বের অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। ওকে, তাহলে দেখো যখন গ্লাসের পানিতে পাথরের টুকরা দেওয়া হয় তখন পানির উপরিতল রাবার ব্যান্ড চিহ্নিত স্থানের উপরে উঠে গেছে, ভালো করে বুঝবা। আবার পাথরের টুকরা সরিয়ে নিলে পানির উপরিতল রাবার ব্যান্ডের চিহ্নিত স্থানে নেমে আসে। এই দেখো যেটা, এই দেখো স্বাভাবিক অবস্থায় এটা কিন্তু ওই রাবার ব্যান্ডের ওই চিহ্নিত স্থান পর্যন্ত আছে। এরপরে যখন তোমাকে মানে বা এই গ্লাসে যখন এই পাথর টুকরোটি দেওয়া হলো, তখন এই পানির উপরিতল বা পানির যে একটা লেয়ার, এই লেয়ারটা কিন্তু এই রাবার ব্যান্ড ভেদ করে উপরে উঠে গেছে। আবার যখন সেটা আবার টুকরোটি তুলে নেওয়া হয়েছে, তখন কিন্তু ঠিক পূর্বের অবস্থায় কিন্তু সেটা ফিরে আসছে। তাহলে বলছে এই পরীক্ষাটি থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে পাথরের টুকরা পানির মধ্যে নিজের জায়গা দখল করছে। তার মানে কি এই পাথরের টুকরাটা এই পানির মধ্যে তার নিজের একটা
নির্দিষ্ট একটা জায়গা দখল করতেছে, যেই জায়গা দখলের ফলে কিন্তু এই পানিটা ওর জায়গা থেকে সরে যে এই রাবার ব্যান্ড ভেদ করে উপরে উঠে যাচ্ছে। তার মানে কি এই বস্তুটা কি হচ্ছে, নির্দিষ্ট জায়গা দখল করতেছে। এখন পদার্থের দেখো বৈশিষ্ট্য। এখন আমি যদি এটা মুছে দিই, তুমি একটু ভালো করে দেখবা, এটার নির্দিষ্ট একটা আকার আছে না, এই যে পাথরটির নির্দিষ্ট কিন্তু একটা আকার আছে, নির্দিষ্ট একটা আকৃতি আছে, এইটার কি একটা ওজন আছে, এবং এটা কিন্তু একটা জায়গাও দখল করে। তার মানে কি এই পাথরের ওজন আছে, এই পাথরের আকার আছে, এই পাথরের আকৃতি আছে, আবার এই পাথরের কিন্তু মানে জায়গা দখল করে, তাহলে এটি একটি পদার্থ। তাহলে আমরা বলতে পারি এই পরীক্ষা থেকে পুরোপুরিভাবে বলতে পারি যে পাথরটি তার ওই পানির গ্লাসের ভেতরে প্রবেশ করে নিজের একটি জায়গা দখল করতেছে। ঠিক আছে, তো আমরা এটা বুঝতে পেরেছি। চলো এবার আমরা উপরের ছকটা পূরণ করে ফেলি। আমরা এই ছকে আমরা কি কি লিখবো সেটা আমরা এখানে লিখি। দেখো, পানিতে পাথরের টুকরা দেওয়ার পূর্বে কি অবস্থায় ছিল বলো তো? স্বাভাবিক অবস্থায় ছিল, অর্থাৎ পানির তল, এখানে আমরা লিখে দেব যে পানির উপরিতল স্বাভাবিক ছিল। পানির উপরিতল স্বাভাবিক ছিল, স্বাভাবিক ছিল, স্বাভাবিক ছিল। ওকে, তো এরপরে দেখো 2 নম্বরে পাথরের টুকরা দেওয়ার পরে কি হয়েছে? 2 নম্বরে পাথরের টুকরা যখন দেওয়া হয়েছে তখন পানির উপরিতলটা উচ্চতা কি পেয়েছে বলো? বৃদ্ধি পেয়েছে, রাবার ব্যান্ডের থেকে উপরে উঠে গেছে। তাহলে আমরা এখানে লিখবো পানির উপরিতলের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। 2 নম্বরে যখন পাথর টুকরো দেওয়া হলো পানির, এখানে আমরা লিখবো পানির উপরিতলের উচ্চতা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। এরপরে 3 নাম্বার কি? যখন পাথর টুকরাটি সরিয়ে নেওয়া হয়েছে তখন কি আমরা দেখতে পেলাম? তখন দেখতে পেলাম পানির উপরিতল পূর্বের অবস্থায় ফিরে এসেছে। তাহলে আমরা এখানে লিখব পানির উপরিতল পূর্বের অবস্থায় ফিরে এসেছে, ওকে, তো কমপ্লিট। তো চলো আমরা নিচে চলে যাই। তো দেখো এরপরে দেওয়া আছে কি সারসংক্ষেপ, পদার্থ জায়গা দখল করে, যেটা আমরা একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু অলরেডি বুঝে ফেলে দিয়েছি। যেমন একটি বই টেবিলের উপরে জায়গা দখল করে। এই যে দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে একটি বই, এই যে দেখো এই যে একটি বই, এই বইটা এই টেবিলের উপরে একটা কিন্তু দেখো তার বইয়ের আকৃতিতে একটা কিন্তু জায়গা দখল করছে। যখন পদার্থ কোনো জায়গা দখল করে ওই জায়গাটি একই সাথে অন্য কোনো পদার্থ দখল করতে পারে না। দেখো যখন এই যে এখানে একটা বই যখন জায়গা দখল করছে, এই জায়গা কি আর অন্য কোনো দখল করতে পারবে? দখল করতে কিন্তু পারবে না। সর্বোচ্চ এইটার উপরে কিন্তু সে বইয়ের উপরে জায়গা দখল করতে পারবে, কিন্তু টেবিলের কিন্তু কোনো জায়গা দখল, এই অংশটুকুতে কোনো জায়গা দখল করতে পারবে না। তুমি যদি এই পরীক্ষার দিকেও তাকাও, আমরা যে নিচে পরীক্ষাটা করলাম এই পরীক্ষার দিকেও যদি তাকাও, এই পরীক্ষাতে তুমি দেখতে পাবা যখন পাথরটি দেওয়া হলো সে পাথরটি কিন্তু একটা জায়গা দখল করছে। তুমি যদি এখন এটার ভেতরে আরও একটা পাথর দাও, এই পাথরটা কিন্তু এই প্রথম পাথরটা যেই জায়গাটা দখল করছে এই জায়গাটা দখল কিন্তু দ্বিতীয় পাথরটা করতে পারবে না। সর্বোচ্চ গেলে এই পাথরের উপর দ্বিতীয় পাথর জায়গা দখল করতে পারবে, কিন্তু প্রথম পাথরটা গ্লাসের যে অংশের জায়গা দখল করছে ওই অংশের জায়গা দখল করতে পারবে না। ক্লিয়ার? তো এরপরে দেখো কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার কি বলে? আয়তন বলে। আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য। তাহলে এই যে পদার্থ, এই যে তুমি টেবিলের উপরে যে কিটা দেখতে পাচ্ছ, বইটা দেখতে পাচ্ছ, এই বইটা যে জায়গাটা দখল করছে এই অংশটুকুকেই এই বইয়ের বলে আয়তন।
আবার তুমি যদি উপরের দিকে চাও, উপরের দিকে যে গ্লাসের মধ্যে এই পাথরটি যে অংশটুকুতে জায়গা দখল করছে ওই অংশটুকুই এই মানে পাথর টুকরাটির আয়তন। তার আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য। কঠিন পদার্থের আয়তন ঘন সেন্টিমিটার বা ঘন সেমি বা মিটার এককে পরিমাপ করা হয়। এটা মাস্ট বি তোমাদের মুখস্থ রাখতে হবে। কঠিন পদার্থের আয়তন কিসে প্রকাশ করা হয়? ঘন সেন্টিমিটারে বা ঘন সেমিতে। এটা কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন হিসেবে কিন্তু আসে, অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে আসে, অনেক সময় শূন্যস্থানে আসে, অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্নে আসে। ঠিক আছে, সুতরাং এই জিনিসটা মনে রাখবা যে কঠিন পদার্থের আয়তন ঘন সেন্টিমিটার বা ঘন সেমি বা মিটার এককে পরিমাপ করা হয়। ঠিক আছে, আর তরল পদার্থের আয়তন পরিমাপ করা হয় মিলিলিটারে। তরল পদার্থের আয়তন পরিমাপ করা হয় কি লিটারে? মিলিলিটারে। আচ্ছা, তুমি যখন দোকান থেকে পানি কিনতে চাও তখন কি বলো? যে ভাই আমাকে হাফ লিটারই একটা পানির বোতল দেন, বা ভাই আমাকে একটা 2 লিটারই একটা পানির বোতল দেন। তুমি কি বলো যে ভাই আমাকে 2 ঘন সেন্টিমিটার একটা পানির বোতল দেন? তুমি কি বলো ভাই আমাকে 2 সেন্টিমিটার একটা পানির বোতল দেন? না, কারণ মানে আয়তন মানে তরল, সেটা যে কোনো ধরনের তরল হতে পারে, সেটা ওষুধের তরল হতে পারে, সেটা খাওয়ার যে কোনো ধরনের, মানে এক কথায় জুস মুস যা আছে সব ধরনের তরল পরিমাপের একক হলো এই মিলিলিটার। এই মিলিলিটার বা লিটার, মিলিলিটার বা লিটার, এটাও তোমাদের মনে রাখতে হবে। তাহলে কঠিন পদার্থের আয়তন পরিমাপের একক ঘন সেন্টিমিটার বা ঘনমিটার বা মিটার এককে পরিমাপ করা হয়, বা তরল পদার্থের আয়তন পরিমাপ করা হয় মিলিলিটার বা লিটারে। ওকে, তো এরপরে দেখো নিচে ওজন। তাহলে দেখো আমরা যখন কোনো বস্তু যেমন বই বা কলম হাত দিয়ে উপরে তুলে ধরি তখন এর ওজন অনুভব করতে পারি, কিন্তু যখন এক দানা চাল বা ছোট এক টুকরা কাগজ হাতের উপরে রাখি তাহলে কি আমরা এর ওজন অনুভব করতে পারি? তোমার কি মনে হয় বস্তুগুলো কি ওজন আছে? ওজন আছে, কিন্তু আমরা অনুভব করতে পারি না। ওজন আছে বাট আমরা অনুভব করতে পারি না। দেখো এখানে বলছে পদার্থের বৈশিষ্ট্য দ্বিতীয় ভাগ। কি করতে হবে? 1 নম্বর, স্ট্র বা জেমস ক্লিপ দিয়ে একটি দাড়ি পাল্লা তৈরি করি এবং একটি চালের দানা ও একটি স্ট্যাপলার পিন নিই। দেখো এই যে চালের দানা, একটি চালের দানা, এটি একটি স্ট্যাপলার পিন, আর এটি একটি দাড়ি পাল্লা। দেখো দুই পাশে একটি মানে ওই যে জুস খাওয়ার যে মানে সরি এই তোমার হলো স্ট্র, জুস খাওয়ার যে স্ট্র, ঠিক আছে, জুস খাওয়ার যে স্ট্র, এই স্ট্রয়ের দেখো দুই প্রান্তে কাটছে, এই যে এই প্রান্তেও কাটছে, এই প্রান্তেও কাটছে, কেটে একটা দাড়ি পাল্লা বানাইছে এবং সেখানে একটি চালের দানা আর একটি স্ট্যাপলার পিন নেওয়া হয়েছে। এখন দেখো নিচে দেখানো, হ্যাঁ, নিচে দেখানো ছকের মতো, নিচে দেখানো ছকের মতো একটি ছক খাতায় তৈরি করি এবং অনুমান দেখো দাড়িপাল্লার অবস্থা। এখানে একটি চালের দানা যখন দেওয়া হয়েছে, দেখো চালের দানা যখন দেওয়া হয়েছে, আবার এই একটি স্ট্যাপলার পিন দেওয়া হয়েছে। এখন বলছে দেখো 3 নম্বরে, এক হাতের উপরে একটি চালের দানা রাখি, এরপর একটি স্ট্যাপলার পিন রাখি, কোনো বস্তু অনুভব করছি কি? অনুমানটি ছকের এক সারিতে লিখি। 4, দাড়িপাল্লার এক পাশে চালের দানাটি রাখি, দাড়িপাল্লাটি কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি, দাড়িপাল্লাটির অবস্থাটি ছকের দ্বিতীয় সারির প্রথম কলামে অঙ্কন করি। এরপর দাড়িপাল্লা এক পাশে স্ট্যাপলার পিন দিই, দাড়িপাল্লার কি অবস্থায় পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি, দাড়িপাল্লার অবস্থাটি ছকের 2 নম্বর কলামে অঙ্কন করি। আর কাজ 8, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। ঠিক আছে, এই কাজটা তোমরা করবা, এখানে দেওয়া আছে, আমি আরেকটু ভালো করে বুঝাই দিই। পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে নিচের বিষয়গুলো চিন্তা করি। 1 নম্বর, দাড়িপাল্লার এক পাশে কোনো বস্তু রাখলে কি ঘটবে, কেন ঘটবে তুমি মনে করো। 3 নম্বর, এই ঘটনা থেকে তুমি কি কোনো সিদ্ধান্তে আসতে পারো। দেখো এখানে ফলাফল, যে যখন এই চালের দানাটি যেদিকে দাড়িপাল্লাটি সেদিকে হেলে পড়েছে, দেখো চালের দানাটি যেদিকে দাড়িপাল্লাটি কিন্তু সেদিকে হেলে পড়েছে, আবার স্ট্যাপলারের পিন যেদিকে দাড়িপাল্লাটি সেদিকে হেলে পড়েছে। দেখো একটি চালের দানা যেদিকে দিছে সেদিকেই কিন্তু দাড়িপাল্লাটি হেলে পড়েছে, আবার অন্যদিকে তুমি যদি এদিকে তাকাও স্ট্যাপলারের পিন যেদিকে সেদিকে কিন্তু দাড়িপাল্লাটি হেলে পড়েছে। এখন বলছে যে আমরা যখন দাড়িপাল্লার এক প্রান্তে কোনো বস্তু রাখি, দাড়িপাল্লার এক প্রান্তে কোনো বস্তু রাখি, তখন বস্তুটি যত ছোট হোক না কেন
দাঁড়িপাল্লাটি বস্তুর দিকে হেলে পড়বে। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি বস্তুর ওজন আছে। আমি আগেই বলছি যে অবশ্যই এই চালের কি ওজন আছে প্রশ্ন করছিল, তো আমি বলছি চালের ওজন আছে, কিন্তু আমরা হাতে নিলে আমরা সেই জিনিসটা অনুভব করতে পারি না। এই স্টেপলার পিনেরও ওজন আছে, বাট আমরা যখন হাতে নিই তখন সেটা অনুভব করতে পারি না। ক্লিয়ার? তোমরা এই যে এই জিনিসটা করে ফেলবা নিজে নিজে, এই চিত্র আঁকায় এই জিনিসটা এখানে যেটা যেটা বলছে এটা আমি আর করে দিলাম না, তোমরা নিজ দায়িত্বে তোমাদের খাতায় করে নিবা। ঠিক আছে, জাস্ট বুঝাই দিলাম, তোমরা বাকিটা করে নিবা। তো দেখো এরপরে দেখো এখানে বলছে যে সারসংক্ষেপ পদার্থের ওজন আছে, সেটা আমরা পদার্থের বৈশিষ্ট্য দেখেছি। পদার্থের ওজন আছে, পদার্থের আকার আছে, পদার্থের আকৃতি আছে, পদার্থ জায়গা দখল করে। তাহলে পদার্থের ওজন আছে, পদার্থ ধুলা বা বালির কণার মতো যত ক্ষুদ্র হোক না কেন তার ওজন আছে। অবশ্যই কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন। তাহলে এখান থেকে তোমরা মুখস্থ করে ফেলবা। দেখো বস্তুর ওজন কি, সংক্ষিপ্ত প্রশ্ন আকারে কিন্তু তোমাদের এটা আসবে। ঠিক আছে, যে বস্তুর ওজন কি, তাহলে লিখবা যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন। তাহলে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন। আমরা দাঁড়িপাল্লা বা নিক্তি ব্যবহার করে বস্তুর ওজন পরিমাপ করতে পারি। বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম। ভালো করে, গ্রাম বা কিলোগ্রাম, গ্রাম বা কিলোগ্রাম। তাহলে বস্তুর ওজন পরিমাপের একক হলো গ্রাম বা কিলোগ্রাম। আমরা একটু আগে পড়ে এসেছি যে কোনো বস্তুর আমরা একটু আগে পড়ে এসেছি যে কি, যে এই যে কঠিন পদার্থের আয়তন পরিমাপ করা হয় মিটার এককে বা ঘন সেন্টিমিটার এককে, আর তরল পদার্থের বা পানির আয়তন পরিমাপ করা হয় মিলিলিটার বা লিটার এককে। আর এখানে ওজন পরিমাপ করা হয়, দেখো এখানে বলছে যে ওই যে ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম, গ্রাম বা কিলোগ্রাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা অনেকেই নিক্তি চিনো না, এই নিক্তিটা মূলত দেখবা স্বর্ণকারের দোকানে গেছো কখনো তোমরা, এই স্বর্ণকারের দোকানে গেলে এই নিক্তিটা দেখা যায়। কারণ এই স্বর্ণকারের দোকানে এই দাঁড়িপাল্লা দিয়ে স্বর্ণের ওজন মাপে না, স্বর্ণের ওজন মাপে তখন এই নিক্তি ব্যবহার করে। দেখবা ওই দোকানগুলোতে কিন্তু এই নিক্তি আছে। আর এটা তুমি পাশে দেখতে পাচ্ছ এই লোক দাঁড়িপাল্লাতে সবজি মাপতেছে, তারা ভেতরে সবজি, এই ডালিতে সবজি, এই সবজিটা মাপতেছে। তাহলে দেখো পদার্থের সাধারণ বৈশিষ্ট্য হলো, 1 নম্বর হলো পদার্থ জায়গা দখল করে, 2 নম্বর হলো পদার্থের ওজন আছে। এই দুটো মুখস্থ করে ফেলবো। পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কি, পদার্থ 1 নম্বর জায়গা দখল করে, 2 নম্বর পদার্থের ওজন আছে। ক্লিয়ার? তো আশা করি পদার্থ কি, ওজন কি, আয়তন কি এই সম্পর্কে আমরা মোটামুটি বা খুব ভালো একটা কিন্তু ধারণা পেয়ে গেছি। ঠিক আছে, তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।